আজ আমরা ডুব দেব বাংলাদেশের শেয়ার বাজারের সেই রোলার কোস্টার রাইডে, যেখানে উত্থান আছে, পতন আছে, আর আছে বিশ্বজুড়ে আর্থিক বুদবুদের এক চিরচেনা রহস্য। তো কি থাকছে আজ? প্রথমে আমরা বোঝার চেষ্টা করব একটা বুদবুদ আসলে কি জিনিস, কিভাবে তৈরি হয়। এরপর দেখব বাংলাদেশের দুটো বড় বাজার ধসের ঘটনা, সেখান থেকে আমরা কি শিখলাম, আর এখনকার বাজার ঠিক কোন অবস্থায় আছে। চলুন শুরু করা যাক। আচ্ছা, একটা সাধারণ শেয়ার বাজার যেখানে সবাই কেনাবেচা করছে, সেটা হঠাৎ করে একটা বিপজ্জনক বুদবুদে পরিণত হয় কিভাবে? এর পেছনের রহস্যটা কি? চলুন সেটাই একটু ব্যবচ্ছেদ করে দেখি। একবার শুধু কল্পনা করুন দৃশ্যটা। সালটা 1996। গৃহকর্মী, রিকশা চালক, গ্রামের সাধারণ মানুষ সবাই তাদের শেষ সম্বলটুকু বিক্রি করে বা ধার করে শেয়ার কিনছে। কেন? শুধু একটাই আশা, রাতারাতি বড়লোক হয়ে যাওয়া। এটাই কিন্তু ফটকাবাজির উন্মাদনার সবচেয়ে বাস্তব, সবচেয়ে করুণ চিত্র। তো প্রশ্ন হলো, একটা বাজার যখন তরতর করে ওপরে উঠছে, তখন কোনটা স্বাভাবিক বৃদ্ধি আর কোনটা বিপজ্জনক বুদবুদ, সেটা বোঝার উপায় কি? বিশ্লেষকরা কিন্তু এর জন্য কিছু স্পষ্ট সতর্ক সংকেত বা রেড ফ্ল্যাগের কথা বলেন। সাধারণত এই সংকেতগুলো একটার পর একটা আসতে থাকে। যেমন ধরুন, প্রথমে শেয়ারের দাম রকেটের গতিতে বাড়তে থাকে, যার সাথে কোম্পানির আসল ব্যবসা বাণিজ্যের কোনো মিলই খুঁজে পাওয়া যায় না। এরপর আসে দ্বিতীয় ধাপ, খুব সহজে ঋণ বা লোন পাওয়া যেতে থাকে, আর এই সহজ টাকাটাই আগুনে ঘি ঢালার মতো কাজ করে। শেষে দেখা যায় হাতে গোনা কয়েকটা শেয়ারই পুরো বাজারকে টেনে নিয়ে যাচ্ছে, আর ঠিক তখনই পতনের মঞ্চটা তৈরি হয়ে যায়। আর এই বুদবুদ মাপার জন্য একটা দারুণ যন্ত্র আছে, যাকে বলে P/E রেশিও। এটাকে অনেকটা বাজারের থার্মোমিটারের মতো ভাবতে পারেন। সহজ কথায় এটা দেখায় যে একটা কোম্পানির $1 আয়ের জন্য বিনিয়োগকারীরা কত টাকা দিতে রাজি আছে। এই P/E রেশিও যখন অস্বাভাবিকভাবে বেড়ে যায়, বুঝতে হবে বাজারের জ্বর বাড়ছে, মানে বুদবুদটা বড় হচ্ছে। তো তত্ত্ব তো অনেক হলো, এবার চলুন সরাসরি চলে যাই বাংলাদেশের ইতিহাসে আর দেখি 1996-এর সেই কুখ্যাত বাজার ধসের ঘটনায় এই সংকেতগুলো কিভাবে মিলে গিয়েছিল। একদম অবিশ্বাস্য একটা ব্যাপার। মাত্র 6 মাস, আর এর মধ্যেই ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকটা বেড়ে গেল ৩৩২%, মানে 4 গুণেরও বেশি। ভাবা যায় কি অবস্থা! একটা শ্বাসরুদ্ধকর উত্থান ছিল সেটা। আর এই রকেটের গতিবে বাজারকে উপরে নিয়ে যাচ্ছিল কারা? একদল নতুন, অনভিজ্ঞ বিনিয়োগকারী। দ্রুত টাকা বানানোর গল্প আর গুজবে কান দিয়ে তারা বাজারে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু এর পেছনের ঝুঁকিটা যে কত বড়, সে সম্পর্কে তাদের বিন্দুমাত্র ধারণা ছিল না। কিন্তু যা কিছু খুব দ্রুত উপরে ওঠে, তা ততটাই দ্রুত নিচেও নেমে আসে। ঠিক সেটাই হলো। নভেম্বরে চূড়ায় পৌঁছানোর পর মাত্র 6 মাসের মধ্যে বাজার ধসে পড়ল প্রায় ৭৫%। মানে যা লাভ হয়েছিল সব হাওয়া, আর পথে বসল হাজার হাজার সাধারণ বিনিয়োগকারী। অনেকেই ভেবেছিল 1996-এর ঘটনা থেকে সবাই শিক্ষা নিয়েছে, কিন্তু ইতিহাস বড় নির্মম। ঠিক ১৪ বছর পর ২০১০ সালে সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল, এবং এবার আগের চেয়েও বড় আকারে। ২০১০-এর ডিসেম্বরে সূচকটা গিয়ে পৌঁছল প্রায় ৯,০০০-এর কাছাকাছি, ৮,৯১৯ পয়েন্টে। শুধু ওই একটা বছরেই বাজার বেড়েছিল প্রায় ৯৭%, মানে প্রায় দ্বিগুণ। আবারও সেই একই অবিশ্বাস্য উত্থান। আর এই উত্থানের পেছনেও সেই একই গল্প, নতুন বিনিয়োগকারীদের ঢল। ২০১০ সালে প্রতি মাসে গড়ে প্রায় ১,২৬,০০০ নতুন বিও অ্যাকাউন্ট খোলা হচ্ছিল। মানে নতুন মানুষের সেই একই উন্মাদনা বুদবুদটাকে আরও ফোলানো ফাঁপানো করছিল। আর আমাদের সেই থার্মোমিটার, মানে পিই রেশিও, সেটাও বিপদসীমার অনেক উপরে চলে গিয়েছিল। ২০১০ সালের জুনে ঢাকার বাজারের গড় পিই রেশিও ছিল ২৪-এরও বেশি। মানে শেয়ারের দাম আর কোম্পানির আয়ের মধ্যে কোনো সম্পর্কই আর বাকি ছিল না। এখন যদি আমরা 1996 আর 2010-এর বুদবুদ দুটোকে পাশাপাশি রাখি, তাহলে কি দেখতে পাই? দেখুন, কিছু সংখ্যা হয়তো আলাদা, যেমন বাজারের মূলধন কত দ্রুত বেড়েছে বা কতজন নতুন বিনিয়োগকারী এসেছে, কিন্তু
মূল গল্পটা কিন্তু একদম এক, গুজবের ওপর ভর করে ফটকাবাজি, আর তার ফলে একটা ভয়ঙ্কর পতন। ২০১০ সালের বুদবুদের পেছনে আরেকটা বড় কারণ ছিল কিন্তু ব্যাংকগুলো নিজেরাই। জুন মাসের একটা হিসাবে দেখা যায় বাজারের মোট লেনদেনের অর্ধেকেরও বেশি, প্রায় ৫৪% আসছিল ব্যাংকিং খাত থেকে। মানে ব্যাংকগুলো নিজেরাই এই ফটকাবাজির আগুনে ঘি ঢালছিল। পরপর দুটো এত বড় ধসের পর নীতি নির্ধারকরা নড়ে চড়ে বসতে বাধ্য হলেন। তারা বুঝতে পারলেন এই চক্র ভাঙতে হলে এবার সত্যি কিছু ঠোস পদক্ষেপ নিতে হবে। তো কি করা হলো? সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা SEC বেশ কিছু নিয়মকানুন বদলালো। যেমন মার্জিন লোনের উপর কড়াকড়ি আরোপ করা হলো, যাতে মানুষ ধার করে বেশি ঝুঁকি নিতে না পারে। নতুন কোম্পানির শেয়ারের দাম নির্ধারণের জন্য বুক বিল্ডিং নামে একটা নতুন পদ্ধতি আনা হলো। আর বড় বড় কোম্পানিগুলোকে বাজারে শেয়ার ছাড়তে বাধ্য করা হলো, যাতে ভালো শেয়ারের যোগান বাড়ে। কিন্তু এত কিছুর পরেও কিছু মৌলিক সমস্যা কিন্তু রয়েই গেল। সবচেয়ে বড় সমস্যাটা ছিল চাহিদার সাথে যোগানের অমিল। মানে বিনিয়োগকারী অনেক, কিন্তু বিনিয়োগ করার মতো ভালো কোম্পানির শেয়ারের সংখ্যা খুব কম। এর সাথে ছিল বিনিয়োগকারীদের আর্থিক জ্ঞানের অভাব আর বাজারের কিছু দুর্বলতা। তাহলে প্রশ্ন হল, এই সব সংস্কারের পর বাজার কি কিছুটা স্থিতিশীল হয়েছিল? চলুন কয়েক বছর পরের, মানে ২০১৭ সালের দিকে একটু ফিরে তাকাই। সেই সময়ে দেশের সার্বিক অর্থনীতি কিন্তু বেশ ভালো করছিল। জিডিপি প্রবৃদ্ধি ছিল ৭% বেশি, বেসরকারি খাতে ঋণ বাড়ছিল, আর ব্যাংকগুলোতে সুদের হার ছিল বেশ কম। আর সুদের হার কম থাকলে মানুষ সাধারণত শেয়ার বাজারের দিকেই বেশি ঝোঁকে। আর বাজারও তখন তুলনামূলকভাবে স্বাস্থ্যকর একটা অবস্থায় ছিল। পি রেশিও নেমে এসেছিল প্রায় ১৫-র কাছাকাছি, যা বেশ যৌক্তিক একটা পর্যায়। সব মিলিয়ে বিশ্লেষকদের মধ্যে তখন একটা ইতিবাচক ধারণা তৈরি হয়েছিল। এই সব কিছু আমাদের এই আলোচনার একদম শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটার সামনে এনে দাঁড় করায়। প্রশ্নটা হলো, বাংলাদেশের মতো উদীয়মান বাজারগুলো কি এই উত্থান আর পতনের চক্র থেকে কখনোই বের হতে পারবে না? এটা কি তাদের নিয়তি, নাকি নিয়ন্ত্রক সংস্থাগুলোর সময়োপযোগী পদক্ষেপ আর বিনিয়োগকারীদের সচেতনতা, এই দুটো মিলে সত্যিই ফটকাবাজিকে নিয়ন্ত্রণে এনে একটা স্থিতিশীল ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া সম্ভব? উত্তরটা কিন্তু আমাদের সবারই জানা দরকার।